1940 সালের পর আমেরিকা যখন জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল তখন জাপানের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। এরপর জাপান আরো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় গ্যাংস্টার ইয়াকুজার কারণে। গ্যাংস্টার ইয়াকুজার একমাত্র শত্রু সামুরাই। গ্যাংস্টার ইয়াকুজা এতটাই শক্তিশালী ছিল যে সামুরাই যখন তার দলবল নিয়ে ইয়াকুজার গ্যাংয়ের ওপরে হামলা করে তখন সামুরাই কিছুই করতে পারে না, উল্টে ইয়াকুজার হাতে সামুরাই খুন হয়। এই হামলাকাণ্ডের পর সামুরাইয়ের কিছু সংখ্যক গ্যাং মেম্বার বেঁচে যায় এবং তারা মাউন্ট ফুজি ঘাঁটিতে ব্ল্যাক ড্রোন সোসাইটি গড়ে তোলে। এই ব্ল্যাক ড্রোন সোসাইটি তৈরির একটাই কারণ ছিল গ্যাংস্টার ইয়াকুজার এমন ধ্বংসলীলা শেষ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ইয়াকুজার সাথে পেরে ওঠে না। ইয়াকুজার লোক এবার ব্ল্যাক ড্রোন সোসাইটির সবাইকে মেরে ফেলে। ভাগ্যবশত সামুরাইয়ের একজন সদস্য বেঁচে যায়। কিন্তু 1970 সালে সামুরাইয়ের বেঁচে যাওয়া লাস্ট সৈন্যকে মারার জন্য ইয়াকুজার কাছের লোক ব্ল্যাক ড্রোনের ঘাঁটিতে আসে। তারপর বেঁচে যাওয়া সেই সৈন্যকে মারতে থাকে। এমন সময় একজন এসে খবর দেয় কেউ একজন তাদের গ্যাংয়ের সব সৈন্যদের মেরে ফেলেছে। এটা শুনে সামুরাইয়ের শেষ সৈন্য হেসে উঠে বলে, এটাই হওয়ার ছিল, এই জন্যই সবকিছু শেষ হচ্ছে না। এটা শুনে ইয়াকুজার কাছের লোক সামুরাইয়ের বৃদ্ধ সেই সৈন্যকে মেরে ফেলে। সামুরাইয়ের ব্ল্যাক ড্রোন সোসাইটির সমাপ্তি ঘটলেও দেয়ালে থাকা সামুরাইয়ের শেষ সৈন্যর সাথে একটি ছেলের ছবি লক্ষ্য করা যায়। বাহিরে ইয়াকুজার সৈন্যদের যে মেরে ফেলেছিল সে অন্য কেউ না, ছবিতে থাকা সেই ছেলেটি। এই ঘটনার জন্য সে সময় ইয়াকুজা অনেক লোককে মেরে ফেলেছিল। তাই ইয়াকুজার হাত থেকে বাঁচার জন্য সে সময় অনেক লোক দেশ ছেড়ে পালাচ্ছিল। দেশ ছাড়ার সেই লোকজনের ভিড়ে ছবিতে থাকা ওই ছেলেটিও ছিল। মুভির এই পর্যায়ে দেখানো হয় সাতিয়া আর মিরাজকারকে। তারা ছিল দুই বন্ধু দীর্ঘদিন পরিশ্রম করে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছে। তারা জাপানের এক বন্দরে সেই স্বর্ণের বারগুলো নিয়ে হাজির হয়। সাতিয়ার স্বপ্ন এই স্বর্ণের বারগুলো দিয়ে তারা বম্বেতে একটি পোর্ট অর্থাৎ বন্দর তৈরি করবে। স্বর্ণের বারগুলো নিয়ে তারা বোম্বাই যাওয়ার জন্য শিপে ওঠে। ইয়াকুজার হাত থেকে বাঁচার জন্য যারা জাপান ছেড়ে পালাচ্ছিল তাদের বেশ কিছু মানুষ সেই শিপে উঠেছিল। সাতিয়া আর মিরাজকারের কাছে স্বর্ণের বারগুলো আছে এই খবরটি কোনোভাবে একদল ডাকাত জানতে পারে। এর মধ্যে কয়েকজন ডাকাত সেই স্বর্ণের বারগুলো ডাকাতি করতে আসে। সাতিয়া ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য তাদের দিকে বন্দুক ধরে, কিন্তু ডাকাত দল বন্দুকের ভয় না পেয়ে স্বর্ণ লুট করার জন্য এগিয়ে আসে। এ পর্যায়ে একটি ছেলে এসে ডাকাতদের সাথে লড়াই করে এবং তাদের স্বর্ণ সুরক্ষিত রাখে। ছেলেটি অন্য কেউ না, সামুরাইয়ের শেষ সৈন্যর সাথে ছবিতে যে ছেলেকে দেখানো হয় সেই ছেলেটিই এই ছেলে। কিছুক্ষণের মধ্যে সে বোম্বাই চলে আসে। সাতিয়া ছেলেটিকে ধন্যবাদ জানায় এবং বোম্বেতে ওয়েলকাম করে। তাদের জীবন আর স্বর্ণ রক্ষা করার জন্য সাতিয়া ছেলেটিকে কিছু স্বর্ণের বার উপহার দিতে চাইলে ছেলেটি সেটা নেয় না। সাতিয়াকে ছেলেটি বলে, কিছুক্ষণ আগেই আপনি এই স্বর্ণগুলোর জন্য নিজের জীবন দিতে রাজি ছিলেন। এরপর যদি কখনো আপনি বিপদে পড়েন আমি আপনার সামনে দাঁড়াবো। মুভির সিন চলে যায় বম্বেতে। সেখানে একটা শিপে করে অবৈধ কিছু মালামাল চোরাচালান করছিল জিমি নামের এক লোক। শিপে থাকা জিমির লোক দেখতে পায় তাদের দিকে বেশ কিছু কোস্টগার্ড আসছিল। কথাটি জিমিকে জানালে জিমি মুম্বাই এয়ারপোর্টে গিয়ে কন্টেনার নিয়ে আসতে বলে। কন্টেনার ভর্তি অবৈধ মালামাল পোর্টে আসলে জিমি যখন সেগুলো ছাড়ানোর চেষ্টা করে তখন সাত্তিয়ার ছেলে পার্থ এসে বাধা দেয়, কারণ এই পোর্ট হচ্ছে তার বাবার তৈরি, এখানে কোনো অবৈধ কাজ করা যাবে না। কথার কাটাকাটির এক পর্যায়ে পার্থ এবং জিমি মুখোমুখি হয়। কিন্তু কি আছে এই কন্টেনারে? পার্থ কন্টেনারটি খুলে দেখে এক কন্টেনার ভর্তি আরডিএক্স। এরপর জিমি তার দলবল নিয়ে গোলাগুলি শুরু করে দেয়। এই লড়াইয়ে সাত্তিয়ার অনেক লোক মারা যায়, এমনকি সাত্তিয়ার ছেলে পার্থকেও মেরে ফেলা হয়। এদিকে সাত্তিয়ার ছেলেকে মেরে ফেলেছে দেখে পোর্টের দিকে অনেক লোক ধেয়ে আসে। সেটা দেখে জিমি কন্টেনার না নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। বম্বেতে সবাই সাত্তিয়াকে দাদা বলে ডাকে। দাদার ছেলে মারা যাওয়ায় মুহূর্তেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পায় মিরাজকার। গল্পের শুরুতেই যার কথা বলা হয়েছিল মিরাজকার ছিল সাত্তিয়ার বন্ধু। এই মিরাজকারের ছেলেই হচ্ছে জিমি, যে সাত্তিয়ার ছেলেকে মেরে ফেলেছে। জিমির বাবা মিরাজকার জিমিকে বলে, তুমি কেন পার্থকে মেরেছো? এখন যদি সাতিয়া জানতে পারে তুমি আমার ছেলে তাহলে ব্যাপারটা ভালো হবে না। পার্থর শেষকৃত্যের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়। সেখানে নেতা, গ্যাংস্টার, সাধারণ জনগণ সবাই ছিল।
দেখা যায় অর্জুন নামের একজনকে। আজ থেকে 15 বছর আগে অর্জুনের বাবাকেও মেরে ফেলা হয়। অর্জুন হচ্ছে সাত্তিয়ার নাতি। পার্থের শেষকৃত্যের অনুষ্ঠানে মিরাজকার তার ছেলে জিমিকে নিয়ে আসে। এরপর মিরাজকার তার ছেলের অপরাধ গোপন করে বলে যে পার্থকে মেরেছে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। যদি সেটা নিজেরও কেউ হয় তারপরও সে ছাড় পাবে না। এটা শুনে জিমি হেসে ওঠে। তার হাসি দেখে সাত্তিয়ার বড় ছেলের বউ রেগে গিয়ে লাঠি দিয়ে জিমিকে মারতে থাকে। তখন সাত্তিয়া মিরাজকারকে জানায় এটা শুধু সন্দেহ থেকে মারা হয়েছে, আর যদি সন্দেহ সত্যি হয় তাহলে তুমি তো জানো কি হতে পারে। এটা শুনে জিমিকে তার বাবা বাহিরে নিয়ে গিয়ে বলে, তুই কি আমার অতীত সম্পর্কে জানিস? এই পোর্ট দখলের জন্য আমিই একমাত্র সাত্তিয়া দাদাকে কিডন্যাপ করেছিলাম। গল্প কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে দেখা যায় মিরাজকার সাত্তিয়া আর অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন সেখানে হাজির হয় 1970 সালের সেই ছেলেটি, ওজি গাম্ভীরা। সবাই তাকে ওজি বলে ডাকে। তখন ওজি এসে সবাইকে শেষ করে দেয়। সাত্তিয়া তখন মিরাজকারকে বলে ক্ষমতা থাকলে পোর্ট দখল নিয়ে দেখা। ওজি এরপর মিরাজকারের দিকে এগিয়ে যায়। মিরাজকার ওজির কাছে ক্ষমা চায়। ওজি তখন জানায় আজকে তোকে মাফ করে দিচ্ছি, যদি এরকম ভুল আর কোনোদিন হয় তখন মাথা আর মাথার জায়গায় থাকবে না। ওজি তার রক্তমাখা শার্ট খুলে ফেলে। এর মধ্য দিয়ে ফ্ল্যাশব্যাকের সিন শেষ হয়। সিন চলে আসে প্রেজেন্টে। মিরাজকার তার ছেলেকে পোর্টের সেই পতাকা দেখিয়ে বলে, দেখ সেই দিনের সেই রক্তমাখা শার্ট, এখন সেটা পোর্টের পতাকা হিসেবে ব্যবহার করা হয়। সেদিন কিন্তু আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু ওরা যদি জানতে পারে পার্থকে তুই মেরেছিস তাহলে কিন্তু তুই বেঁচে ফিরবি না। অর্জুনকে তার কিছু বন্ধু জিজ্ঞেস করে আজ ওজি আসলো না কেন। অর্জুন বলে 15 বছর ধরে সে মুম্বাইয়ে আসে না, ওজি আমার বাবাকে মেরে ফেলেছে। অর্জুনের বাবা ছিল সাত্তিয়ার বড় ছেলে। অর্জুন নিজের বাবার খুনের বদলা নিতে চায়। সিন চলে যায় চিফ মিনিস্টারের দিকে। মিনিস্টার কিছু সংখ্যক পুলিশ নিয়ে ব্রিফ করে বলে জিমি পার্থকে মেরেছে এটা নিশ্চিত। এই খবর কিছুক্ষণের মধ্যে জিমিকে জানায় ব্রিফে থাকা এক পুলিশ কর্মকর্তা। মিনিস্টার বলে সাত্তিয়া দাদা এখন অনেকটা দুর্বল, কারণ পার্থকে মেরে ফেলা হয়েছে আর ওজিও এখন বোম্বেতে নেই। তবে কন্টেনারে যে আরডিএক্স নিয়ে আসা হয়েছে সেটি বেশ স্ট্রং। ওদিকে জিমি তার কাছের পুলিশকে বলে যেভাবেই হোক কন্টেনার আমার লাগবে। পুলিশ জিমির কথায় রাজি হয়ে ফোর্স নিয়ে সেই পোর্টে আসে। পোর্টে গিয়ে পুলিশ জানায় এখানে চোরাচালানের কারবার রয়েছে। এটা বলে পুলিশ সেই কন্টেনার চেক করে। সে সময় একটা মেয়ে সাত্তিয়ার বড় ছেলের বউ গীতাকে গিয়ে জানায় পোর্টে পুলিশ এসেছে, তারা কন্টেনার চেক করছে। এদিকে পুলিশ কন্টেনার চেক করে কিছুই পায় না। রেগে গিয়ে একটা মেয়েকে জিজ্ঞেস করে এই কন্টেনার ফাঁকা কেন, এর ভেতরে জিনিসগুলো কই। পুলিশের কথায় মেয়েটি কোনো উত্তর না দিলে পুলিশ মেয়েটার গায়ে হাত দেয়। এমন সময় গীতা এসে পুলিশকে হুমকি দেয়। তার দিকে বন্দুক ধরে বলে তুই যদি এখনই এখান থেকে না যাস তাহলে তোকে মেরে ফেলবো। পুলিশ জানায় এত বড় সাহস, পুলিশকে মারবেন? গীতা বলে তোকে মেরে জেলে যাব, এরপর এমপির সাহায্যে জেল থেকে বেরিয়ে তোর পুরো পরিবারকে শেষ করে আবার জেলে যাব। পুলিশ গীতার এসব কথা শুনে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পুলিশ পোর্ট থেকে কয়েকজন লোককে ধরে নিয়ে আসে। জিমি এদের মধ্যে একজনকে জিজ্ঞেস করে সাত্তিয়া দাদা কোথায়। লোকটি তার কথার উত্তর দেয় না। জিমি তাকে অনেক রকম টর্চার করে, কিন্তু তবুও সেই ব্যক্তি কিছুই বলে না। একসময় জিমি তাকে মেরেই ফেলে। এরপর অন্য আরেকজনকে জিজ্ঞেস করলে সেই ব্যক্তি ভয়ে জিমিকে সব বলে দেয় যে সাত্তিয়া দাদা এখন নাসিকে গিয়েছে। জিমি তখন তার পরিচিত একজন ব্যক্তিকে কল করে বলে তোমার এলাকায় আমার একজন শিকার গিয়েছে, তার নাম সাত্তিয়া। এরপর পোর্ট থেকে ধরে আনা সকলকে মেরে ফেলে সেখান থেকে নাসিকের উদ্দেশ্যে রওনা দেয় জিমি। এর কিছুক্ষণ পর জিমির দলে থাকা সাত্তিয়ার গুপ্তচর সাত্তিয়ার কাছের লোককে ফোন দিয়ে জানায় দাদার ব্যাপারে জিমি সব জেনে গেছে, আর জিমি দাদাকে শেষ করার জন্য নাসিকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গীতা এসব জানতে পেরে শুভলেখাকে জানায় এই অবস্থায় একমাত্র ওজিই তাকে বাঁচাতে পারে। গাম্ভীরার কথা গীতা শুভলেখাকে জিজ্ঞেস করে, বলে আপনি কি গাম্ভীরার কোনো খোঁজ পেয়েছেন? শুভলেখা বলে 7 বছর আগে মাধুরায় এক হোটেলে গাম্ভীরাকে দেখা গিয়েছিল। সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে একটি নারী পাচারকারী দল প্রায় 40 জন মেয়েকে পাচার করার সময় গাম্ভীরা সেখানে পৌঁছে তাদেরকে মেরে সেই 40 জন মেয়েকে উদ্ধার করে। গাম্ভীরা ওখান থেকে চলে যাওয়ার আগেই মাধুরার পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলে থানার সিআই গাম্ভীরাকে দেখে চমকে যায়, কারণ সে গাম্ভীরাকে আগে থেকেই জানতো। তারপর গাম্ভীরের কর্মকাণ্ডগুলো তুলে ধরে তার সকল পুলিশ ফোর্সদের কাছে। সিআই তখন বলে ওকে ছেড়ে দাও, এখানে থাকলে আরো বিপদ বাড়বে। এরপর গাম্ভীরাকে ছেড়ে দেয় পুলিশ। সিন চলে আসে প্রেজেন্টে।
শুভলেখা বলে, এরপর আমি মাধুরার থানায় অনেকবার গিয়েছি, তারা গাম্ভীরার কোনো খোঁজ দিতে পারেনি, কিন্তু তারা কারমানি নামের এক মেয়ের কথা জানিয়েছিল। কারমানির নাম শুনেই গীতার মনে পড়ে যায় সেই চিঠিগুলোর কথা। কারমানি বেশ কয়েকবার সাত্তিয়ার কাছে গাম্ভীরার ব্যাপারে চিঠি লিখেছিল। গীতা তখন সেই চিঠিগুলো বের করে পড়তে থাকে। সিন নিয়ে যাওয়া হয় কয়েক বছর পেছনে। কারমানি একজন ডক্টর, সে একটি হসপিটালে জব করে। গাম্ভীরার সাথে তার পরিচয় হওয়ায় তাদের দুজনের বিয়ে হয়। গাম্ভীরা মাধুরায় একটা বাচ্চাদের আইকিডো জোজোর স্কুল খুলে সেখানে বাচ্চাদের প্রশিক্ষণ দেয়। একদিন গাম্ভীরার স্কুলে একজন আইকিডো মাস্টার আসে, এসে বলে সে গাম্ভীরার সাথে লড়াই করতে চায়। গাম্ভীরা তার কথায় রাজি হয়ে যায়। একসময় দুইজনই ফাইট শুরু করে। এক পর্যায়ে সেই মাস্টারের মুখ দিয়ে রক্ত বের হয়। কারমানি এটা দেখে রেগে গিয়ে বাড়িতে ফিরে গাম্ভীরার সেই ব্যবহার করা তলোয়ারটি তার শাড়ি দিয়ে পেঁচিয়ে উঠিয়ে রাখে আর বলে, আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। গাম্ভীরা বলে, কোথায় যাব আমরা? কারমানি বলে, আমার আর তোমার জন্য না হলেও আমাদের সন্তানের জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে। গাম্ভীরা তখন বুঝতে পারে তার স্ত্রী প্রেগন্যান্ট, তাই সে কারমানির কথায় রাজি হয়ে অন্যত্র চলে যায়। সেখানে যাওয়ার পর গাম্ভীরা একদিন বসে বসে সাত্তিয়ার সাথে তোলা ছবিগুলো দেখছিল। কারমানি সেটা দেখতে পায়। এরপর ছবির পেছনে থাকা ঠিকানায় কারমানি রোজ চিঠি লিখত। এর কিছুদিন পর কারমানির একটি কন্যা সন্তান হয়। দুজনে তার মেয়েকে নিয়ে খুব ভালোই ছিল। হঠাৎ একদিন কারমানি গাম্ভীরার হাতে ট্যাটু দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের বিয়ের আগে কি কাজ করতে? গাম্ভীরা তাকে কিছু বলতে না চাইলে কারমানি জানায়, আমি তোমার অতীত নিয়ে কোনো কিছু জানতে চাই না। গাম্ভীরা বলে, আমার জীবনে কেউ নেই, সাত্তিয়া দাদাকে তুমি চিঠি লেখা বন্ধ করো। কারমানি শেষবারের মতো আর একটা চিঠি লেখে সাত্তিয়া দাদার উদ্দেশ্যে। সিন চলে আসে বর্তমানে। শুভলেখা পুলিশ অফিসারের কাছে জানতে পারে কন্টেনারের আসল মালিক অমি, আর জিমি ছিল অমির লোক। সিন চলে যায় ইস্তাম্বুলে। সেখানে অমিকে দেখা যায়। অমির কাছে একজন প্রতিনিধি এসে জানায় সে ডেভিডের লোক। ডেভিড হলো ইন্টারন্যাশনাল স্মাগলার। এই কন্টেনারগুলো তার কথাই ডেলিভারি করা হচ্ছিল। ডেভিডের প্রতিনিধি জানায়, যদি বস জানতে পারে কন্টেনার এখনো ডেলিভারি হয়নি, তাহলে তোমাদের কি হাল করবে সেটা ভেবে দেখেছো কি? আমি একটা ব্লাস্টের মাধ্যমে তার শক্তি দেখাই। বলে, এবার আমি যাব বোম্বাইতে, আমি একজন শীর্ষ আর্মস মাফিয়া। শুভলেখা অমির ব্যাপারে গীতাকে জানায়। বলে, অমি বম্বে আসছে। নাসিকে সাত্তিয়া দাদা হসপিটালে গেলে সেখানে জিমির লোক তাকে দেখে ফেলে। এরপর জিমিকে জানিয়ে দেয় এই হসপিটালে কারমানি থাকে। সেখানে সাত্তিয়া দাদা কারমানির সাথে দেখা করতে যায়। দাদা কারমানি আর তাদের সন্তান তারার সাথে দেখা করে। সাত্তিয়া কারমানিকে বলে, গাম্ভীরা কোথায়? গাম্ভীরার এখন সবার সামনে আসার সময় হয়েছে, মুম্বাইয়ের তাকে খুব দরকার। অন্যদিকে অমি কন্টেনার নেওয়ার জন্য বোম্বে চলে আসে। হঠাৎ করে অমির দেশে ফিরে আসায় অনেক ভয় কাজ করে মিরাজকারের মধ্যে। কারমানি গাম্ভীরাকে ফোন করে জানায়, তোমার বাবা এসেছে তোমার সাথে দেখা করতে, তার তোমাকে প্রয়োজন। সাত্তিয়া হসপিটালে আছে জেনে জিমি তার লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়, আর তারা পুরো হসপিটাল তছনছ করে ফেলে সাত্তিয়া দাদাকে খোঁজার জন্য। একসময় তারা সাত্তিয়া দাদাকে খুঁজে পায়। সাত্তিয়া তখন কারমানি আর তার নাতি তারাকে বাঁচানোর চেষ্টা করে। সাত্তিয়া তখন হাতে বন্দুক তুলে নেয় তাদের সাথে লড়াই করার জন্য। এর মাঝেই জিমির দলে থাকা সাত্তিয়া দাদার গুপ্তচর সাত্তিয়া দাদাকে হসপিটাল থেকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আর তখন দেখানো হয় জিমি গাম্ভীরার ওয়াইফকে গুলি করে। এই খবর ততক্ষণে গীতার কানে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে অমি দলবল নিয়ে পোর্টে পৌঁছায়। এটা দেখে বন্দুক ধরে গীতা, কিন্তু অমি শুভলেখাকে সামনে আনলে নিরুপায় হয়ে গীতা বন্দুক ফেলে দেয়। অমি জিজ্ঞেস করে, বলো কন্টেনার কোথায় আছে? আমি জানি যে তোমরা জানো কন্টেনার কোথায় আছে। কোনো উত্তর না পেয়ে সেখানে থাকা একটি ছোট বাচ্চাকে গুলি করে অমি। অমি তখন পোর্টে আগুন লাগিয়ে দেয় আর মিরাজকারকে বলে, এই পোর্ট এখন থেকে আমাদের দখলে। মিরাজকার তখন গীতাকে জানাই, কন্টেনার কোথায় আছে বলে দাও, তাহলে তোমাদের প্রাণও বাঁচবে, পোর্টটাও বাঁচবে। গীতা তখন একটা রাজার গল্প শোনায়। বলে, রাজা বিপদে পড়লে এক যোদ্ধা এসে সাহায্য করে। এরপর থেকে রাজার যে কোনো বিপদে যোদ্ধা ঢাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে এই গল্পের মধ্য দিয়েই হসপিটালে গাম্ভীরা চলে আসে। এসে দেখে কারমানি মাটিতে পড়ে আছে। গাম্ভীরা তাকে কোলে তুলে নিলে কারমানি তাকে জানায়, আমাদের যাত্রা এখানেই শেষ, তোমার বাবা বিপদে আছে, ওনার তোমাকে প্রয়োজন। এই কথা বলে কারমানি ওখানেই মারা যায়। ওদিকে গীতা বলে, যোদ্ধাটি প্রেমে পড়ে দেশ ছেড়েছিল, আর তোমরা কিনা তার প্রেমকেই কেড়ে নিলে। এবার সে শুধু যোদ্ধা। এদিকে জিমির লোক সাত্তিয়াদের গাড়ির পিছে ধাওয়া করে। একসময় তারা সাত্তিয়াকে ধরেই ফেলে, কিন্তু সেখানে এসে উপস্থিত হয় গাম্ভীরা। সে সবাইকে একদম কচুকাটা করে মেরে ফেলে। জিমির দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়।
ওদিকে পোর্টে কল আসে। গীতা অমিকে জানায় কলটা তোমার জন্য। অমি কল রিসিভ করলে ফোনের অপর পাশ থেকে সাত্বিক দাদা জানায় জিমির ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে, এবার তোমাদের পালা, কি করবে ভেবে নাও। পরের দিন কারমানির অন্তিম সংস্কার করা হয়। সেখানে কারমানির কথা ভাবতে থাকে গাম্ভীরা। সেখানে দেখানো হয় কারমানি তাদের সন্তান তারাকে লুকিয়ে রেখে বাঁচিয়েছিল। অপরদিকে জিমির আলাদা করা ডেড বডি পাঠানো হয় মিরাজকারের বাড়িতে। অমি নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে রেগে যায়। আলাদা করা মুন্ডু জোড়া লাগিয়ে সৎকার করা হয় জিমিকে। এরপর বম্বেতে অজির আগমন হয়। অজি প্রথমে থানায় গিয়ে থানার অফিসারকে জিজ্ঞেস করে গীতা সহ বাকি সবাই কোথায়, কিন্তু সে অজির সাথে মশকরা করে। তখন অজি তাকে তার হাত কেটে ফেলার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব খবর বের করে নেয়। অজি তখন বলে ভয় পেলে মানুষ সত্যি বলতে শেখে। সেই পুলিশ অফিসার অজিকে জানায় অমি কনস্ট্রাকশন বিল্ডিং এ সবাইকে আটকে রাখা হয়েছে। অজি সেখানে গিয়ে পৌঁছায় এবং অমির পোষা সব গুন্ডাদের মেরে সবাইকে উদ্ধার করে। এরপর অজি আসে জিমির অন্তিম সৎকারে। অজি অমির দিকে এগিয়ে এসে বলে এতক্ষণে বোঝার কথা আমি কি জিনিস, কন্টেনারের কথা ভুলে যাও। আমি বলে তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? অজি বলে এটা আমার ফয়সালা। এরপর অজি ওখান থেকে চলে যায়। অজি এসেছে শুনে অর্জুনকে দেখা যায়। অর্জুনের বাবা হলো সাত্তিয়ার বড় ছেলে। অর্জুন ছোটবেলা থেকে এটাই জেনে এসেছে যে তার বাবাকে অজি খুন করেছে, তাই সে তার বাবার হত্যার চরম প্রতিশোধ নেওয়ার জন্য এত বছর ধরে নিজেকে তৈরি করেছে। অর্জুন অজিকে খুন করে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। এরপর অর্জুনের কাছে একটা আর্মস ডিলার আসে। অর্জুন তার কাছ থেকে পছন্দ মতো পিস্তল নেয় অজিকে মারার জন্য। এরপর চিফ মিনিস্টার আসে সাত্তিয়ার সাথে দেখা করার জন্য। সাত্তিয়াকে মিনিস্টার জিজ্ঞেস করে আমাকে বলুন কন্টেনারগুলো কোথায়, না হলে একটি কল করলে আমার পুরো গ্যাং গিয়ে আপনার পোর্ট ধ্বংস করে দিবে। সেখানে অজি চলে আসে এবং মিনিস্টারের সামনে কিছু পেপার ফেলে দিয়ে বলে আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার জন্য কি কি করেছি। আজ মিনিস্টার হয়েছেন সেটার পেছনে আমার অবদান সেটাও ভুলে গেছেন। এতদিন এত কিছু ঘটেছে, আপনি কখনো কাউকে কিছু বলেননি, চুপ ছিলেন, তাই আশা করব এখনো আপনি চুপই থাকবেন। এখন শুধু অজির রুলস চলবে। মিনিস্টার সেখান থেকে চলে যায়। এরপর গাম্ভীরের লোকজন অমির লোকজনকে মেরে কুপকাত করে রেখেছে। ডেভিডের একজন প্রতিনিধি যখন অমির আস্থানায় এসে দেখে অমির লোকজনের সব মাটিতে পড়ে আছে, বুঝতে পারে এইসব অজির কাজ। অমি একা কিছুই করতে পারবে না, তাই সে ডেভিডের কাছে ফোন দিয়ে সব জানায়। ডেভিড বলে অজিকে শেষ করে দিতে। অমি পুরাতন একটা ম্যাপ দেখে জানতে পারে পোর্টে এক আন্ডারগ্রাউন্ডে আরডিএক্স রাখা হয়েছে। এদিকে আন্ডারগ্রাউন্ডে গাম্ভীরা আসে আরডিএক্স দেখার জন্য। সে সবার সামনে বলে অমি জেনে গেছে আরডিএক্স কোথায় আছে, খুব তাড়াতাড়ি সে এগুলো নেওয়ার জন্য আসবে। এটা শুনে সেখানে উপস্থিত থাকা একজন বলে অমি এত বড় গ্যাংস্টার হয়ে গেছে। গাম্ভীরা বলে হ্যাঁ, অমি সাধারণ কেউ না, সে অনেক গ্যাংস্টারদের হারিয়ে এত দূর এসেছে। তবে আমার ধারণা এবার তার পেছনে বড় কোনো পার্টি আছে। এটা চিন্তা করে অমির একজন লোককে ধরে আনা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সে বলে কোবরার কথা। অজি বুঝতে পারে সে ডেভিডের কথা বলছে। ডেভিড তখন অমিকে ফোন দিয়ে ডিল ফাইনাল করে আর বলে ডেভিডের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হতে পারে সেটা তো তুমি জানো। অমি জানাই আমার উদ্দেশ্য শুধু আরডিএক্স ডেলিভারি দেওয়া নয়, সেই সাথে আরো বলে কাল একসাথে 10 জায়গায় ব্লাস্ট করা হবে, তখন সবাই বুঝতে পারবে অমি কি জিনিস। এদিকে ব্লাস্টের ব্যাপারে অমির লোকের থেকে অজি সব জানতে পারে। অজি বলে যেভাবেই হোক এই ব্লাস্ট করা থেকে অমিকে থামাতে হবে। অমি ডেভিডের প্রতিনিধিকে জানাই অজি কেন বম্বে ফিরেছে এটা সবাই জানে, কিন্তু অজি কেন বম্বে ছেড়ে গিয়েছিল এটা শুধু আমি জানি। সিন এবার নিয়ে যাওয়া হয় অর্জুনের দিকে। অর্জুন আসে গীতার কাছে। গীতা আসলে অর্জুনের মা। বেশ অনেকদিন পর দুজনের দেখা হওয়ায় অর্জুনের মা বলে এতদিন পর মায়ের কথা মনে পড়লো। অর্জুন বলে মা তোমার কথা সব সময় মনে পড়ে আমার। অর্জুন তার মাকে নিয়ে গাড়িতে উঠে পিস্তল নিয়ে নিজে নিজেই শুধু রাগ দেখাতে থাকে। অর্জুনের মা এর কারণ জানতে চাইলে অর্জুন বলে আমি আমার বাবার খুনিকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি তাকে মারতে পারিনি। এটা শুনে অর্জুনের মা অর্জুনের কাছে বলে তুই কাকে মারতে গিয়েছিলি, তুই কি জানিস তোর বাবার খুনিকে? অর্জুন বলে হ্যাঁ, আমার বাবার খুনি গাম্ভীরা। গাম্ভীরাকে তো মারতে পারিনি, কিন্তু তার মেয়েকে কিডন্যাপ করিয়েছি, সে বুঝুক হারানোর ব্যথা কেমন। ওদিকে গাম্ভীরাও কিডন্যাপারকারীদের পিছু নেয়, কিন্তু তার মেয়ে গাড়িতে থাকায় সে তেমন কিছু করতে পারে না। তখন অর্জুনের প্ল্যান অনুসারে গাম্ভীরের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হয়, যেটা অর্জুন খুব কাছ থেকেই দেখে। অর্জুন তার মাকে গাড়িতে লক করে রেখে
অজিকে গুলি করতে আসে, কিন্তু সে সময় এক কিডন্যাপার অর্জুনের মাথায় পিস্তল ধরে এবং বলে আমরা অমির হয়ে কাজ করি। কিডন্যাপারকারীরা অর্জুনকে মারতেই যাবে, সেই সময় আহত গাম্ভীরা অর্জুনকে রক্ষা করে। গীতা তখন আহত গাম্ভীরাকে নিয়ে বাড়ি যায় এবং তার চিকিৎসা সেখানেই করা হয়। এই সময় অমিত তার দলবল নিয়ে পোর্টের আন্ডারগ্রাউন্ডে অজির লোকজনের উপরে আক্রমণ করে। এদিকে অর্জুন গাম্ভীরাকে বাহিরে মারতে না পারায় সে বাড়িতে আসে তাকে মারার জন্য। সাত্তিয়া অর্জুনকে বাধা দিলে সাত্তিয়ার দিকেও পিস্তল ধরে অর্জুন। অর্জুন বলে তোমরা সামনে থেকে সরে যাও, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বো। গীতা তখন অর্জুনকে জানায় আজ আমি তোকে তোর বাবার আসল খুনিকে সেটা জানাবো। এই সময় মুভি ফ্ল্যাশব্যাক করা হয়। অর্জুনের বাবা পোর্টে ড্রাগ স্মাগলিং করত। এটা যখন সাত্তিয়া জানতে পারে তখন ছেলেকে পোর্ট থেকে বের করে দেয়। তখন অর্জুনের বাবা মিরাজ খানের সাথে হাত মিলিয়ে সাত্তিয়াকে তারা কিডন্যাপ করায়। অজি সেদিন সবাইকে মারলেও সাত্তিয়ার বড় ছেলেকে ছেড়ে দিয়েছিল। অর্জুনের বাবা যখন পিস্তল নিয়ে অজি আর সাত্তিয়াকে খুন করবে বলে বের হচ্ছিল, তখন গীতা তাকে বাধা দেয় এবং তার হাত থেকে পিস্তলটি নিয়ে আলমারিতে রেখে অর্জুনের বাবাকে ঘরে বন্ধ করে রাখে। গীতা যে সময় গাম্ভীরাকে ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলে, সে সময় অর্জুনের বাবা জানালা দিয়ে ছোট্ট অর্জুনকে বলে আলমারি থেকে চাবিটা দিতে, কিন্তু অর্জুন আলমারিতে চাবি খুঁজে না পেয়ে বন্দুক খুঁজে পায়। অর্জুনের বাবা তখন তাকে সেই বন্দুকটা দিতে বললে ছোট্ট অর্জুন চেয়ারে উঠে সেই বন্দুক দিতে গিয়ে চেয়ারের ব্যালেন্স হারিয়ে ফেলে পড়ে যাওয়ার সময় বন্দুকে চাপ লেগে গুলি বের হয়ে অর্জুনের বাবাকে লাগে এবং সে সেখানেই মারা যায়। আর ছোট্ট অর্জুন চেয়ার থেকে পড়ে গিয়ে আহত হয়। সে সময় গাম্ভীরা সেখানে চলে আসে। গাম্ভীরা অর্জুনকে বাঁচানোর জন্য পিস্তলটি নিজের হাতে তুলে নেয়। এ সময় ছোট্ট অর্জুন গাম্ভীরের হাতে পিস্তল দেখে মনে করে সেই তার বাবার খুনি। এই সবকিছু জানার পরে অর্জুন তার নিজের ভুল বুঝতে পারে এবং সে রেগে নিজেকেই খুন করতে চায়। অর্জুনের মা গীতা বলে এই জন্যই গাম্ভীরা তোকে এসব বলতে নিষেধ করেছিল। অর্জুন তখন গাম্ভীরাকে সাহায্য করতে যায়। যাওয়ার সময় সাত্তিয়া তাকে পিস্তল নিয়ে যেতে বলে এবং জানায় এটি তুমি সঠিক জায়গায় ব্যবহার করো। এদিকে অমির কথা মতো তার লোকজন বম্বে শহরের 9টি জায়গায় বোমা ফিট করে। অমিত তখন ডেভিডকে ফোন দিয়ে জানায় কাজ শেষ, রাত 12টায় ধামাকা হবে। ডেভিড তখন অমিকে জানায় আমার বার্থডেটা স্পেশাল করে দিলে। সে সময় ডেভিডের সাথে দেখা করতে আসে জাপান থেকে শিনজো নামের এক ব্যক্তি। সে একসময় ইয়াকুজার সৈন্যের লিডার ছিলেন। শিনজো ডেভিডের কাছে বিজনেসের ডিল করার নামে অজির কথা বলে। ডেভিড অজির সম্পর্কে কথা বলাই পাত্তা দেয় না। শিনজো বলে অজি কোনো সাধারণ মানুষ না, সে অনেকবার মৃত্যুকে জয় করেছে। অজি তখন অমিকে মারার জন্য চলে আসে। ইতিমধ্যে ফার্স্ট ফ্লোরে এসে সবাইকে শেষ করে দেয়। অমি সিসিটিভি ফুটেজে সবকিছু দেখতে পাই। অমি গাম্ভীরার যে লোকগুলোকে ধরে নিয়ে এসেছিল তারা অজির প্রশংসা করায় অমি তাদেরকে ছেড়ে দেয় এবং তাদের সাথে লড়াই করে আর একে একে সবাইকে খুন করে। অজি তখন লাস্ট ফ্লোরে পৌঁছে যায় একটি আর্মস ভর্তি রুমে এবং সেখান থেকে বন্দুক নিয়ে একের পর এক গুলি চালিয়ে সবাইকে শেষ করে। অমি তখন স্পিকারে অজির মেয়ে তারার ভয়েস শুনিয়ে অজিকে স্যালেন্ডার করতে বলে। অজি কিছুক্ষণের জন্য স্যালেন্ডার করে। অমি তখন ড্রিঙ্ক করতে করতে বলে তোমার স্ত্রীকে কে মেরেছিল শুনবে তুমি। সিন তখন ফ্ল্যাশব্যাক করা হয়। সেদিন হসপিটালে জিমির সঙ্গে অমিও ছিল। অমি কারমানিকে গুলি করে। যখন জানতে পারে কারমানি গাম্ভীরার স্ত্রী, তখন অমি তার গলা থেকে মঙ্গলসূত্রটি ছিঁড়ে নেয়। এইসব শুনে অজির মাথা গরম হয়ে যায়। ডেভিডের প্রতিনিধি এসব শুনে অজির সাথে মশকরা করে। অজি রেগে গিয়ে তাকে মেরে ফেলে। লড়াই শুরু হয় অমি ও অজির মধ্যে। ওয়াকি টকিতে যখন তারার ভয়েস শুনে অজি মার বাদ দিয়ে তারার কথা জানতে চায়। কিছুক্ষণের মধ্যে অমির লোকজন অজিকে বন্দি করে ফেলে, কিন্তু অমি তখন অজিকে মারে না। রাত 12টার ব্লাস্টের জন্য অপেক্ষা করে। এর মধ্যেই ব্লাস্টের সময় চলে আসে। সবাই অপেক্ষা করছে কখন এটা ব্লাস্ট হবে, কিন্তু সময় পেরিয়ে গেলেও একটা জায়গাতেও ব্লাস্ট হয় না। সবাই অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। এদিকে অর্জুন সেই পুলিশটিকে মেরে অজির মেয়ে তারাকে সেভ করে। আর দেখানো হয় যে 9 জন ব্যক্তি 9 জায়গায় বোমা ফিট করেছিল, অজি লোক তাদের প্রত্যেকের মাথা কেটে এক পলি ব্যাগে করে অমির পায়ের কাছে ছুঁড়ে মারে। এরপর অজিকে সাহায্য করার জন্য চারিদিক থেকে ফাইটাররা আসতে থাকে। এক সময় অজি অমিকে বন্দি করে একটি বিল্ডিং এ বোমা ভর্তি রুমে রেখে আসে। অমি তখন বলে আমি আবার ফিরবো, আর সেই সময় সবগুলো বোমা একসাথে ব্লাস্ট হয়ে যায়।
এদিকে ডেভিড শিনজোর কাছে ওজির পরিচয় জানতে চাইলে শিনজো বলে ওজি হচ্ছে মাস্টার ওয়ারাসি জেনসেন। সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, কিন্তু না, এই ওজি এক সময় ইয়াকুজার গ্যাংকে ধ্বংস করেছিল। ওজি সাধারণ কেউ না, অরিজিনাল গ্যাংস্টার। এদিকে ওজি অর্জুনকে সাত্যার চেয়ারে বসায়। অর্জুনকে বলে, এখন থেকে এই বম্বে তুমিই সামলাবে, আর যদি কখনো প্রয়োজন হয় আমি আবার আসব। এটা বলে ওজি চলে যায়। ওজির মেয়ে তারা তাকে বলে, বাবা ওজি কি? ওজি যেতে যেতে বলে, সে অনেক কাহিনী। এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। ধামাকাদার এই অ্যাকশন মুভি সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।